হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে তোমাদের ক্লাস 11-এর অর্থাৎ 2024-এ যারা একাদশের ফাইনাল এক্সাম দেবে কমার্সের, তাদের জন্য আজকের ভিডিওটা। এবং এই ভিডিওতে আজকে আমি তোমাদের কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অডিট যে সাবজেক্টটা রয়েছে সেটার আমি থিওরির কিছু সাজেশন কোয়েশ্চেন্স আলোচনা করব তোমাদের সাথে। মানে কিছু কোয়েশ্চেনের সাজেশন দেবো যেগুলো লং কোয়েশ্চেন, বেসিক্যালি 4 নাম্বার এবং 6 নাম্বারের জন্য। দেখো, আমি লং কোয়েশ্চেনের সাজেশন এই কারণে দিচ্ছি কেন কি লং কোয়েশ্চেনগুলো পড়লেই তোমরা এমসিকিউ সলভ করতে পারবে। এবার এমসিকিউর জন্য আমরা পরেও রিভিশন করতে পারি, কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারগুলো পড়বার জন্য বা পুরো সিলেবাসটা কভার করার জন্য কিন্তু বেসিক্যালি আমাদেরকে লং কোয়েশ্চেনগুলো আগে সলভ করতে হবে। সেই কারণে আমি খুব তাড়াতাড়ির মধ্যেই, দেখো তোমাদের এখনও এক্সামে অনেকটা টাইম আছে, তার আগেই কিন্তু আমি তোমাদের কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অফ অডিট পুরো চ্যাপ্টার যেটা আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি লং কোয়েশ্চেনের সাজেশন আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই ওয়াইজ তোমরা প্রিপারেশন স্টার্ট করবে। এবং এর সাথে এটাও বলে রাখছি, যদি তোমাদের মনে হয় পার্টিকুলার কোনো একটা টপিক বা কোনো একটা কোয়েশ্চেন নিয়ে তোমাদের কোনো ডাউট থাকছে, সেইগুলো তোমরা আমাকে নিচে কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। সেইগুলো নিয়ে আমি ডিটেলস ডিসকাশনের ওপর আবারও আমার নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। যার যেটা প্রবলেম আছে সেই জিনিসটাই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারবে। এছাড়াও তোমাদের অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ট্যাক্স, কস্ট সব কিছুরই ভিডিওস এই চ্যানেলে রয়েছে। তো তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে সেইগুলোও দেখে নিতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে তোমাদের কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অডিট থেকে ঠিক কী কী কোয়েশ্চেন্স থাকছে। তোমরা তোমাদের কোয়ারিজ আমাকে জানাতে পারবে তোমাদের ক্লাস 11-এর হোয়াটসঅ্যাপ গ্রুপেও, যার লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো যারা যারা অলরেডি জয়েন হয়ে গেছো তারা তো সেখানে আমার সাথে কমিউনিকেট অলরেডি করছো। যারা যারা এখন অবধি জয়েন হওনি গ্রুপে, তারা সেই লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অডিট দুটো পোর্শন থেকে কি কি সাজেশন তোমাদের রয়েছে। তোমরা জানোই যে তোমাদের টোটাল যে সাবজেক্টটা রয়েছে, টোটাল রয়েছে 7টা চ্যাপ্টার, যার মধ্যে কমার্শিয়াল ল থেকে 3টে চ্যাপ্টার এবং 4টে চ্যাপ্টার রয়েছে পার্ট বিতে অর্থাৎ অডিটিং থেকে। তো প্রথমে আমরা কমার্শিয়াল লয়ের পোর্শনের 3টে থেকে আলোচনা করবো লং কোয়েশ্চেন্সগুলো, এবং তারপর আমি অডিটিংটাও বলে দিচ্ছি। চলো, ফার্স্ট যেটা চ্যাপ্টার রয়েছে ইউনিট 1 যেটা আছে, সেটা তোমাদের বাণিজ্যিক আইনের ভূমিকা। তো বাণিজ্যিক আইনের ভূমিকা যেটা বা ইন্ট্রোডাকশন টু কমার্শিয়াল ল, বোথ ভার্সনেই আমি দিয়েছি, বেঙ্গলি এবং ইংলিশ। তো যে যে ল্যাঙ্গুয়েজে পড়ছো তা সেটা বুঝে নিতে পারবে, দুটো ল্যাঙ্গুয়েজে ওই জন্য আমি দিয়ে রেখেছি। চলো তাহলে প্রথমে দেখো, চ্যাপ্টার 1 থেকে তোমাদের টোটাল 5 মার্কস অ্যালোটেড আছে, যেখানে 1 নাম্বারের একটা এমসিকিউ থাকবে, বাকি 4 নাম্বারের একটা কোয়েশ্চেন থাকবে। তো সেই হিসাবে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে পড়তে হবে, প্রিপেয়ার করতে হবে, সেইগুলো আমি দিয়ে দিয়েছি। কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছিলে যে ম্যাডাম কমার্শিয়াল ল প্রিলিমিনারি অডিট নিয়ে অনেকের অনেক কনফিউশন হচ্ছিল, কীভাবে পড়বে, সাবজেক্টটা অনেক টাফ লাগছিল। তো সেই কারণে আমি কিন্তু তোমাদের এক্সাম এখনও অনেক দিন বাকি আছে, যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, আমি কিন্তু অনেক দিন আগেই তোমাদেরকে কোয়েশ্চেনের প্যাটার্ন কী আছে, কোয়েশ্চেনের সাজেশন আগে থেকেই দিয়ে দিচ্ছি। চলো, প্রথমে আছে এটা তোমরা সবাই স্ক্রিনশট নেবে বা লিখে নেবে, যেটা আছে চ্যাপ্টার 1 থেকে ইন্ট্রোডাকশন টু কমার্শিয়াল ল। ঠিক আছে, এখান থেকে তো তোমাদের 5টা কোয়েশ্চেনই আমি দিয়েছি, কারণ খুব এখান থেকে তো বড় চ্যাপ্টারটাও নয়, প্লাস মার্কসও খুব বেশি নেই। এই 5টা কোয়েশ্চেন থেকে আশা করা যাচ্ছে যে কোনো একটা 4 নম্বরের কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। প্রথম কি আছে, আইন কি, আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হোয়াট ইজ ল, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল। নেক্সট আছে সেকেন্ড কোয়েশ্চেন, আইনের অনুশাসন কি। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ হোক বা লং কোয়েশ্চেন হোক, দুটোর ক্ষেত্রেই আসে। হোয়াট ইজ দ্য রুল অফ ল, হোয়াট আর দ্য মেন এলিমেন্টস অফ ল, আইনের প্রধান উপাদান কি বা উপাদানগুলো কি কি, এরকম থাকতে পারে। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 3, বাণিজ্যিক আইনের উৎসগুলি আলোচনা করো। ডিসকাস দ্য সোর্সেস অফ কমার্শিয়াল ল। কোয়েশ্চেন নাম্বার 4 আছে, বাণিজ্যিক আইন বলতে কি বোঝো, হোয়াট ইউ মিন বাই কমার্শিয়াল ল। বাণিজ্যিক আইনের পরিধি সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য স্কোপ অফ কমার্শিয়াল ল। এবং লাস্ট 5th কোয়েশ্চেন আছে, ব্রিটিশ বাণিজ্য আইন সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট ব্রিটিশ কমার্শিয়াল ল। দেখো, এই যে কমার্শিয়াল লয়ের যেগুলো উৎসগুলো আছে না, সেইগুলো থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ বা এরকম ছোটো ছোটো কোয়েশ্চেন তোমরা পাবে। তো এই জন্যই যে 3rd কোয়েশ্চেন আছে বাণিজ্যিক আইনের উৎসগুলো, সেটা কিন্তু এইগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। তারই একটা পার্ট কিন্তু আমাদের রয়েছে, দেখো 5th কোয়েশ্চেন, ব্রিটিশ বাণিজ্য আইন। চলো, এইটা ছিল আমাদের চ্যাপ্টার 1 থেকে কোয়েশ্চেন। তো সবাই এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আসছি চ্যাপ্টার নাম্বার 2, যেটা আছে আমাদের চুক্তি আইন বা ল অফ কন্ট্রাক্ট।
এখান থেকে কিন্তু তোমাদের সবথেকে বেশি নাম্বার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে 20 মার্কস আছে। তো সবাই হচ্ছে এই চ্যাপ্টারের লং কোয়েশ্চেন একটাও তোমাদের মিস করা যাবে না, প্রত্যেকটা খুব ভালো করে তোমরা পড়বে এবং মনে রাখবে। এবং যেটা আগেও বললাম যে তোমরা লং কোয়েশ্চেন পড়লে কিন্তু দেখবে এমসিকিউও পরে সহজ লাগবে, কারণ এমসিকিউ রিভিশন নিয়ে আমরা অবশ্যই ক্লাস করব, কিন্তু আগে লং কোয়েশ্চেনগুলো আমরা প্রিপেয়ার করব, তাহলে দেখবে এমসিকিউ প্রত্যেকটাই কমন পাচ্ছ। চলো তাহলে দেখে নেওয়া যাক চ্যাপ্টার 2 থেকে আমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে। প্রথমে আছে প্রস্তাব ও স্বীকৃতি জ্ঞাপনের উপায়গুলি আলোচনা করো, ডিসকাস ওয়েজ অফ মেকিং প্রপোজালস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। প্রস্তাব ও স্বীকৃতি জ্ঞাপনের উপায়গুলি আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 2 আছে সকল যুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি যুক্তি নয়, এটা ব্যাখ্যা করো। এই উক্তিটি ব্যাখ্যা করতে দেওয়া হয়েছে all arguments are consent but not all consent is agreement। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 4 নাম্বার 6 নাম্বার 2 নাম্বারের দুটো টাইপেরই কোয়েশ্চেন থাকবে, তো সেইভাবে কিন্তু প্রিপেয়ার করবে তোমরা। এই যে কোয়েশ্চেনগুলো আছে কিছু কিছু 4 নাম্বারের জন্যও আসতে পারে, 6 নাম্বারের জন্যও আসতে পারে, তো সেইভাবে কিন্তু অ্যান্সারের পরিমাণ কতটা তোমরা দেবে সেই হিসাবে কিন্তু প্রিপারেশন নেবে। থার্ড আছে হচ্ছে প্রতিদান কাকে বলে, বিনা প্রতিদানে চুক্তি হয় না, এর ব্যতিক্রমগুলি আলোচনা করো। তাহলে উক্তিটি ব্যাখ্যা করতে দেওয়া হয়েছে যে বিনা প্রতিদানে চুক্তি হয় না। ডিসকাস দ্য এক্সেপশনস টু নো কন্ট্রাক্ট উইথাউট কনসিডারেশন। উইথাউট কনসিডারেশন কোনো কন্ট্রাক্ট হয় না, সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, এবং কনসিডারেশন বা প্রতিদান কি সেটা জানতে চাওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, বল প্রয়োগ বলতে কি বোঝো, বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, চুক্তির আবশ্যকীয় উপাদানগুলি ব্যাখ্যা করো। এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, এটাও এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 আছে স্বীকৃত প্রত্যাহারের নিয়মাবলী আলোচনা করো, অ্যাকসেপ্টেড উইথড্রল রুল। ঠিক আছে, এবং কোয়েশ্চেন নাম্বার 7 দেওয়া আছে, দেখো একটি নাবালকের সম্মতি শুরু থেকেই বাতিল বলে গণ্য হয়, ব্যাখ্যা করো। কনসেন্ট অফ আ মাইনর ইজ ডিমড টু ভয়েড। তো সেটা এক্সপ্লেন করতে বলা হয়েছে যে নাবালকের সম্মতি শুরু থেকেই বাতিল। তো এক্ষেত্রে ডাইরেক্ট কোয়েশ্চেনও থাকতে পারে, অনেক ক্ষেত্রে এরকম উক্তি দিয়ে দিয়েও থাকে যে এই কনসেপ্টটা ব্যাখ্যা করো। ঠিক আছে, নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 8, আইনগতভাবে একটি বৈধ চুক্তি সম্পাদনে অযোগ্য এরকম 6 জন ব্যক্তির নাম উল্লেখ করো। দেখো 6 জন ব্যক্তির বলা হয়েছে, মানে এটা 6 নাম্বারের কোয়েশ্চেনের জন্যই করবে। ধরো যদি একই জিনিস 4 নাম্বারের কোয়েশ্চেনে আসে তাহলে আমরা 4টে বা 5টা পয়েন্ট লিখতে পারি, 6 নম্বরে 6টা বলেই দেওয়া আছে ওই জন্য। আইনগতভাবে একটি বৈধ চুক্তি সম্পাদনের জন্য অযোগ্য এরকম 6টি ব্যক্তি উল্লেখ করতে বলা হয়েছে। মেনশন এনি 6 persons who are legally incompetent to enter into a valid contract। নেক্সট কি আছে কোয়েশ্চেন নাম্বার 9, একটি বৈধ স্বীকৃতির নিয়মাবলী আলোচনা করো। ডিসকাস দ্য রুলস অফ আ ভ্যালিড রিকগনিশন। বৈধ স্বীকৃতির নিয়ম আলোচনা করতে বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, মিথ্যা বর্ণন কাকে বলে, এর পরিণাম কি। হোয়াট ইজ ফলসিফিকেশন, আচ্ছা হোয়াট ইজ ইটস রেজাল্ট হবে পরিণাম। ঠিক আছে, হোয়াট ইজ ইটস রেজাল্ট হবে। আচ্ছা নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 11, চুক্তি সম্পাদনের অযোগ্যতার সংক্ষিপ্ত বিবরণ দাও। কোনো নাবালক কি তার প্রয়োজনীয় দ্রব্যাদির দায় বহনে বাধ্য। এই স্টেটমেন্টটা আমাকে কিন্তু ডিসকাস করতে বলা হয়েছে যে কোনো নাবালক কি তার প্রয়োজনীয় দ্রব্যাদির দায় বহনে বাধ্য, এটা স্টেটমেন্টটা এক্সপ্লেন করতে বলা হয়েছে। আর কি চুক্তি সম্পাদনে অযোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে, এটা ছোট্ট টিকা আছে চুক্তি সম্পাদনে অযোগ্যতার। নেক্সট আছে লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে লং কোয়েশ্চেনের জন্য, প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী। স্টেট দ্য টার্মস অফ প্রপোজাল। প্রপোজাল সম্পর্কে কি নিয়ম আছে সেটা জানতে চাওয়া হয়েছে। এই 12টা কোয়েশ্চেন আছে। দেখো এইগুলো আপাতত আমরা সিলেবাস কভার করবার জন্য এইটা ওয়াইজ তোমরা পড়াশোনাটা শুরু করো। যদি পরীক্ষার আগে আরও হচ্ছে কিছু সাজেশনের দরকার হয় বা আরও এমসিকিউর ওপর ডিসকাশন দরকার হয় সেগুলো আমি সব প্রোভাইড করে দেবো, কিন্তু আপাতত তোমরা পড়াটা জাস্ট এই যে লং কোয়েশ্চেনগুলো দিচ্ছি সেই ওয়াইজ কিন্তু প্রিপেয়ার করতে থাকো। আর যেটা আগেও বললাম যে যদি কারো কোনো প্রবলেম হয় বা পার্টিকুলার কোনো টপিক তোমরা বুঝতে পারছো না সেটা কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানাবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও তো তোমরা অবশ্যই জানাতে পারছো, জানালে আমি সেখান থেকে কিন্তু তোমাদেরকে সেগুলো ক্লিয়ার করিয়ে দেবো। নেক্সট এবার আসছি চ্যাপ্টার 3 যেটা আছে পার্ট এতে, পণ্য বিক্রয় আইন, দ্য ল অফ সেল অফ গুডস। এটা থেকে তোমাদের 15 নাম্বার আছে, যেখানে হচ্ছে কিছু হচ্ছে এমসিকিউ থাকবে, বাকি সবই লং কোয়েশ্চেনে।
4 নম্বরেরই কোয়েশ্চেন থাকবে, এখানে 6 নম্বরের কোয়েশ্চেন সম্ভবত থাকবে না, শুধু 4 নম্বরেরই লং কোয়েশ্চেন থাকবে। চলো এটা থেকে কি কি কোয়েশ্চেন তোমরা পড়বে দেখে নাও। প্রথম আছে পণ্য বিক্রয় আইনে ক্রেতার অধিকার সমূহ আলোচনা করো। ডিসকাস দ্য রাইটস অফ দ্য বায়ার আন্ডার দ্য ল অফ সেল অফ গুডস। ক্রেতার অধিকার সমূহ জানতে চাওয়া হয়েছে কিসে? পণ্য বিক্রয় আইনে। নেক্সট, পণ্যের সংজ্ঞা দাও, পণ্য কি কি প্রকারের হয়। ডিফাইন প্রোডাক্ট অ্যান্ড ইটস টাইপস। প্রোডাক্টের টাইপ জানতে চাওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3, কোন কোন ক্ষেত্রে পণ্যের মালিক নয় অথচ এরূপ ব্যক্তির দ্বারা পণ্য বিক্রয় বৈধ বলে বিবেচিত হয়? কোন কোন ক্ষেত্রে কোনো পণ্যের মালিক নয় হয়তো কোনো ব্যক্তি, কিন্তু সে হচ্ছে পণ্য বিক্রয় করতে পারে, সেটা বৈধ। In which cases the sale of goods by such a person who is not the owner of the goods is considered valid. সেই ক্ষেত্রগুলো উল্লেখ করতে বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, বিক্রয় ও বিক্রয় সম্মতি এর মধ্যে পার্থক্য আলোচনা করো। ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন সেলস অ্যান্ড সেলস কনসেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদানগুলি আলোচনা করো। এটা যুক্তি নয়, চুক্তি হবে। হ্যাঁ, চুক্তির পণ্য বিক্রয় চুক্তির অপরিহার্য উপাদান। ডিসকাস দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ প্রোডাক্ট সেল। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 6, মালিকানা হস্তান্তর বলতে কি বোঝায়? কখন বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের স্বত্ব হস্তান্তরিত হয়? মালিকানা হস্তান্তর বলতে কি বোঝানো হয়েছে এবং কখন হচ্ছে পণ্যের স্বত্ব বা রাইটস হস্তান্তর হয় কার কাছ থেকে? বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে, সেই সময়টা বা সেইটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, কোন কোন ক্ষেত্রে একটি মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হতে পারে তা সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, এগুলো তোমরা দেখবে পয়েন্ট ওখানেই পাবে। শর্তের ক্ষেত্রে মুখ্য শর্ত, গৌণ শর্ত, এগুলো তোমরা ডেফিনেশনগুলো পড়বে, উদাহরণও দেখতে পারো। এবং যেটা এখানে কোয়েশ্চেনে চাওয়া হয়েছে যে কখন মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ক্রেতা সাধারণ নীতি বলতে কি বোঝায়? এই নীতির যে কোনো 3টি ব্যতিক্রম লেখো। হোয়াট ইজ মিন্ড বাই বায়ার জেনারেল পলিসি? ক্রেতার সাধারণ নীতি বলতে কি বোঝায়? এই নীতির 3টি ব্যতিক্রম, এক্সেপশন অফ বায়ার জেনারেল পলিসি। কোয়েশ্চেন নাম্বার 9, পণ্য বিক্রেতার পণ্যের ওপর যে সত্ত্ব আছে তা অপেক্ষা উন্নততর সত্ত্ব সে পণ্য ক্রেতাদের দিতে পারে না। তাহলে কি আছে? পণ্য বিক্রেতার পণ্যের উপর যে সত্ত্ব বা অধিকার আছে তার থেকে ভালো পণ্যের সত্ত্ব বিক্রেতা ক্রেতাকে দিতে পারে না, সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, দ্য সেলার অফ দ্য গুডস ক্যান নট গিভ বেটার টাইটেল টু দ্য গুডস দ্যান দ্যাট হুইচ হি হ্যাজ ইন দ্য গুডস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, বিক্রয় চুক্তির অন্তর্ভুক্ত মুখ্য শর্তাবলী এবং গৌণ শর্তাবলীর মধ্যে পার্থক্য করো। আগের কোয়েশ্চেনে ছিল মুখ্য শর্তাবলী গৌণ শর্তাবলী, একটা কোয়েশ্চেন ছিল কি যে কখন মুখ্য শর্ত গৌণ শর্ত হিসেবে গণ্য হবে। এই কোয়েশ্চেনটা বলা হয়েছে মুখ্য শর্ত এবং গৌণ শর্তের মধ্যে পার্থক্য। তাহলে যখনই পার্থক্যটা পড়বে তার ডেফিনেশন হোক, তার এক্সাম্পল হোক, সবগুলোই কিন্তু তোমরা জানতে পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, অনুমোদন সাপেক্ষে বিক্রয় অথবা ফেরতের ভিত্তিতে পণ্য প্রেরণ করলে পণ্যের মালিকানা কখন ক্রেতার হাতে হস্তান্তর হয়? If the product is sent on a sale or return basis subject to approval, when does the ownership of the product transfer to the buyer? ঠিক আছে, নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 12 এই চ্যাপ্টার থেকে। পণ্য বিক্রয় আইন 1930 অনুযায়ী অনুক্ত বা বিবক্ষিত গৌণ শর্তগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই ছিল তোমাদের পার্ট এ থেকে 3টে চ্যাপ্টারের জন্য লং কোয়েশ্চেনের সাজেশন। নেক্সট আমরা পার্ট বি আলোচনা করব, যেখান থেকে 4টে হচ্ছে আমাদের টপিক রয়েছে। সেই 4টে থেকে কি কি কোয়েশ্চেন আছে দেখে নাও। প্রথম আছে চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু অডিটিং, নিরীক্ষা শাস্ত্রের ভূমিকা। এখান থেকে তোমরা পড়বে হচ্ছে প্রথম কোয়েশ্চেন আছে, দেখো, নিরীক্ষক একজন হিসাবরক্ষণ নন, সংক্ষেপে ব্যাখ্যা করো। অডিটর ইজ নট অ্যান অ্যাকাউন্টেন্ট, এক্সপ্লেন ইন ব্রিফ। কোয়েশ্চেন নাম্বার 2, একটি প্রতিষ্ঠানের হিসাবপত্রের নিরীক্ষার ফলে কি কি সুবিধা পাওয়া যায়? মানে এখানে নিরীক্ষার সুবিধা জানতে চাওয়া হয়েছে, সেটাই একটু কথাটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে নিরীক্ষার সুবিধাই জানতে চাওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অবজেক্টিভ অফ অডিট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, হিসাব নিকাশকরণ ও নিরীক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং। চলো, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে নিরীক্ষা বলতে কি বোঝো, এর সাথে হিসাব নিকাশকরণের সম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা, আগেরটা ছিল পার্থক্য,
এটা আছে সম্পর্ক বিটুইন কি অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং, রিলেশন বিটুইন অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং। এরপর 6 নাম্বার কোয়েশ্চেন আছে দেখো, নিরীক্ষার সীমাবদ্ধতা মানে লিমিটেশনস, আর হচ্ছে নিরীক্ষার গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ অডিট। এইগুলো ছিল আমাদের চ্যাপ্টার 1 থেকে। নেক্সট এবার আমরা আসছি চ্যাপ্টার 2, ভুল ও জুয়াচুরি এবং একজন নিরীক্ষক, এরর্স অ্যান্ড ফ্রডস অ্যান্ড অ্যান অডিটর। সবার প্রথম এখান থেকে যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে ভুল ত্রুটি এবং জুয়াচুরি রোধ সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য। ঠিক আছে, যদি ভুল ত্রুটি হচ্ছে বা কোনো জুয়াচুরি বা ফ্রড হয়েছে সেখানে নিরীক্ষকের কি রেসপন্সিবিলিটিস আছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হিসাব নিকাশ করণে বিভিন্ন ধরনের ভুলগুলি আলোচনা করো, ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ এরর্স ইন অ্যাকাউন্টিং। কোয়েশ্চেন নাম্বার 3, প্রতারণার অর্থ সকল সময় টাকা বা জিনিসপত্র আত্মসাৎ নয়, এই স্টেটমেন্টটা আলোচনা করতে বলা হয়েছে। ফ্রড ডাজ নট অলওয়েজ মিন এমবেজলমেন্ট অফ মানি অর গুডস, সবসময় পণ্য বা টাকা পয়সা তছরূপ করলেই যে সেটা প্রতারণা হচ্ছে সেটা নয়, এই উক্তিটি আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, ভুল ও জুয়াচুরির মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন মিস্টেক অ্যান্ড ফ্রড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, পণ্য দ্রব্যের আত্মসাৎ বলতে কি বোঝো, হোয়াট ইজ মিন্ড বাই এমবেজলমেন্ট অফ গুডস, পণ্যের আত্মসাৎ বলতে কি বোঝায়। কোয়েশ্চেন নাম্বার 6, আত্মসাৎ ও হিসাবের কারচুপির মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন এমবেজলমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং ম্যানিপুলেশন। চলো, এই কয়েকটা ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 থেকে। সাজেশন পার্ট বির চ্যাপ্টার 3 রয়েছে আমাদের নিরীক্ষার ধরনসমূহ, টাইপস অফ অডিট। দেখো এখান থেকে টাইপস অফ অডিট মানে বুঝতেই পারছো সব রকম নিরীক্ষা যত রকম ধরনের দেওয়া আছে চ্যাপ্টারে আমাদের প্রত্যেকটা থেকে কিন্তু আমাদের সংজ্ঞাগুলো পড়তেই হবে, কারণ সংজ্ঞা থেকে আমাদের এমসিকিউ এসএকিউ দুটোতেই থাকবে, তো সংজ্ঞা প্রত্যেকটারই মাস্ট। যদি এখানে আমি নাও দিয়ে থাকি তাহলেও কিন্তু প্রত্যেকটা সংজ্ঞা তোমরা পড়বে যত ধরনের নিরীক্ষা আছে। প্রথমে কি আছে দেখো, অভ্যন্তরীণ নিরীক্ষা ও অন্তর্বর্তীকালীন নিরীক্ষার মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো। রাইট এনি 4 ডিফারেন্সেস বিটুইন ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্টারিম অডিট, খুব ইম্পর্টেন্ট, ইন্টারিম অডিট এবং ইন্টারনাল অডিটের মধ্যে পার্থক্য। নেক্সট কি আছে, ধারাবাহিক নিরীক্ষা ও পর্যাবৃত্ত নিরীক্ষার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন কন্টিনিউয়াস অ্যান্ড পিরিয়ডিক অডিট। কোয়েশ্চেন নাম্বার 3, সরকারি নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ গভর্নমেন্ট অডিট। এখান থেকে সব 4 নাম্বারেরই কোয়েশ্চেন আছে, সেই হিসেবেই প্রিপারেশন নেবে অ্যান্সারের। নেক্সট আচ্ছা, ধারাবাহিক নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ কন্টিনিউয়াস অডিট। নেক্সট, বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটুটরি অডিট অ্যান্ড নন স্ট্যাটুটরি অডিট। তাহলে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা নিরীক্ষার কিন্তু সংজ্ঞা, একটা নিরীক্ষার সাথে আরেকটা নিরীক্ষার পার্থক্য, এক একটা সুবিধা অসুবিধা, এই কোয়েশ্চেনগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, সরকারি নিরীক্ষা কাকে বলে, অন্তর্বর্তীকালীন নিরীক্ষার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। চলো, হোয়াট ইজ গভর্নমেন্ট অডিট, ডিসকাস দ্য লিমিটেশনস অফ ইন্টারিম অডিট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন 7, আংশিক নিরীক্ষা কাকে বলে, পার্শিয়াল অডিট কাকে বলে এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো, ডিসকাস ইটস লিমিটেশনস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ধারাবাহিক নিরীক্ষা কাকে বলে, এর প্রযোজ্য যে কোনো 3টি ক্ষেত্র, মানে কোন কোন ক্ষেত্রে ধারাবাহিক নিরীক্ষা হচ্ছে কার্যকর হয় সেই রকম 3টে ক্ষেত্রে আলোচনা করতে বলা হয়েছে এবং ধারাবাহিক নিরীক্ষার সংজ্ঞা, 4 নম্বরের এটা হবে কোয়েশ্চেন। নেক্সট, পূর্ণাঙ্গ নিরীক্ষা ও আংশিক নিরীক্ষার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ফুল অডিট এবং পার্শিয়াল অডিট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, আংশিক নিরীক্ষার 2টি সুবিধা 2টি অসুবিধা লেখো। আচ্ছা, এখানে ইংলিশ ভার্সনটা একটু ভুল আছে, সবাই এটা একটু কারেক্ট করে নেবে। এটা তোমাদেরকে লিখতে হবে হচ্ছে আংশিক নিরীক্ষা মানে পার্শিয়াল অডিটের আমাকে হচ্ছে লিমিটেশনস মানে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দুটো করে আলোচনা করতে বলা হয়েছে। রাইট এনি 2 অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ পার্শিয়াল অডিট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, বিধিবদ্ধ নিরীক্ষক কি অভ্যন্তরীণ নিরীক্ষার ওপর নির্ভর করতে পারেন, নিরীক্ষক কি অভ্যন্তরীণ নিরীক্ষা বা ইন্টারনাল অডিট তার ওপর নির্ভর করতে পারে, ক্যান স্ট্যাটুটরি অডিটর রিলাই অন ইন্টারনাল অডিট, এই উদ্ধৃতিটা ব্যাখ্যা করতে হবে। চলো, এইটা গেল আমাদের 3rd চ্যাপ্টার থেকে এবং লাস্ট পার্ট বির চ্যাপ্টার 4 থেকে কি কি কোয়েশ্চেন আছে দেখে নেব। চ্যাপ্টার 4 আমাদের আছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এখান থেকে প্রথম কোয়েশ্চেন আছে দেখো, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা, ডিফারেন্স বিটুইন
ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এবং ইন্টারনাল প্রিভেন্টিভ সিস্টেম, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিবারক ব্যবস্থা, দুটোর মধ্যে পার্থক্য। সেকেন্ড আছে নিরীক্ষার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রাসঙ্গিকতা আলোচনা করো। রিলেভেন্স অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম টু অডিট, এটা কিন্তু একইভাবে হতে পারত যদি ওর ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয় অভ্যন্তরীণ নিরীক্ষা নিয়ন্ত্রণ ব্যবস্থার, সেটাও কিন্তু একই হবে। রিলেভেন্স বা এখানে আমাকে জানতে চাওয়া হয়েছে প্রাসঙ্গিকতা। কোয়েশ্চেন নাম্বার 3, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্য এবং অসুবিধা লিখুন। রাইট দ্য ফিচার্স অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনাল প্রিভেন্টিভ মেজার্স। অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার সুবিধা অসুবিধা আলোচনা করতে বলা হয়েছে। দুটো কথা কিন্তু খুব সিমিলার, সেই জন্যই দুটোর মধ্যে এত কিন্তু কোয়েশ্চেন আছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ নিবারক, দুটো ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, অভ্যন্তরের নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কি বোঝো, এর সীমাবদ্ধতা আলোচনা করো। লিমিটেশনস অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। কোয়েশ্চেন নাম্বার 6, একটি উত্তম নিবারক ব্যবস্থায় একজনের কাজ পরোক্ষভাবে আরেকজনের কাজের দ্বারা পরীক্ষিত হয়। উদাহরণ সহ আলোচনা করো। কি বলা হচ্ছে যে একটি উত্তম নিবারক ব্যবস্থা মানে অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা যে কনসেপ্টটা পড়বে তোমরা, সেটা বলা হচ্ছে যে নিবারক ব্যবস্থার মাধ্যমে একজনের কাজ পরোক্ষভাবে অন্যজনের কাজের দ্বারা পরীক্ষিত হয়ে যায়। ইন আ গুড প্রিভেন্টিভ সিস্টেম দ্য ওয়ার্ক অফ ওয়ান ইজ ইনডাইরেক্টলি চেকড বাই দ্য ওয়ার্ক অফ অ্যানাদার। ডিসকাস দ্য এক্সাম্পলস। উদাহরণ সহ এই কথাটা আমাকে ব্যাখ্যা করতে হবে। পার্ট এ এবং পার্ট বি দুটো থেকে, অর্থাৎ কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অফ অডিট দুটো থেকেই কিন্তু আমি লং কোয়েশ্চেনের জন্য তোমাদের কি কি পড়তে হবে সেটা পুরোপুরি আলোচনা করে দিলাম। এরপর তো বলেইছি যে তোমরা তোমাদের কোয়ারিজগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমাকে জানাতে পারবে। সবাই ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ইনফরমেটিভ ভিডিওটা পেতে পারে এবং সেই হিসেবে তোমরা সবাই যাতে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। যারা যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ভিডিওগুলো লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। আবারও সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।